আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় শব্দের কথা এর দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব এবং এই আলোচনা পর্বের মাধ্যমেই আমাদের এই অধ্যায়টা আজকে আমরা ইনশাল্লাহ শেষ করব। সবাই আশা করি বই খাতা নিয়ে প্রস্তুত থাকো। আর যা দেখাবো যা লেখাবো বা যা দেখাবো শিখাবো আশা করি সেটা খাতায় নোট করবা। আসো আমরা তাহলে আমাদের ক্লাসে আরম্ভ করি। সবাই মনোযোগ সহকারে ক্লাসটা দেখো। আজকে আমরা আমাদের ক্লাসের যে বিষয়গুলো বা নিয়ে আমরা আলোচনা করব, এক হচ্ছে শব্দ কিভাবে শুনতে পাই, তারপর শ্রাব্যতার সীমা, সুশ্রাব্য ও নয়েজ, শব্দ দূষণ এবং শব্দ দূষণ রোধ। তো আমরা আমাদের এই অধ্যায়ে আজকে আমরা যে টপিকসটা আসলে এগুলোই ছিল গুরুত্বপূর্ণ বিষয়, এই অধ্যায়ের শেষের দিকে আমরা আলোচনা করতে আসছি। তো আমরা আসলে মূলত কিভাবে শব্দ শুনি বা কিভাবে আমরা কোনো বিষয় সম্পর্কে আলোচনা বলতে গেলে আমরা কোনো একটা শব্দ শুনি, যে আমরা কিভাবে শুনি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এইখানে দেখতেছি যে এটা তোমাদের বইয়েরই একটা ছবি। গান গাচ্ছে, হারমোনিয়াম বাজাচ্ছে, সেতারা আছে, তবলা বাজাচ্ছে। আমরা মূলত এই ধরনের গানের পরিবেশে অনেকেই অনেক সময় দেখি। এবং এছাড়াও আমরা দেখা যায় যে একজনে কথা বলতেছে, আমরা সেই কথাটাও তখন শুনি। আমাকে একজনে একটা কথা বললে সেই কথাটা আমি কিভাবে শুনবো, সেটা আমাদের আজকে মুখ্য বিষয় হচ্ছে সেটা, যে আমরা কিভাবে কথা শুনি বা কোনো একটা আওয়াজ কেউ যদি করে সেই আওয়াজটা কিভাবে আমার কানে এসে পৌঁছাবে বা আমি কিভাবে সেই শব্দটা শুনতে পাবো। আজকের বিষয়টা হচ্ছে আমরা কিভাবে শব্দটা শুনতে পাই, প্রথম বিষয়টা। তো আমরা বলে রাখা ভালো যে আমাদের কানের বাহিরে কিন্তু আমরা একটা বাইরের অংশটা অনেকটা ফানেল আকৃতি। যেমন ধরো এই লোকটার কানে আঙ্গুল দিচ্ছে, তো আকৃতিটা কিন্তু ফানেল আকৃতি। তো আমাদের এই কানের শেপটা দেখতে ফানেলের মতো, যার কারণে এই যে এটা হচ্ছে যে আমাদের কানের একটা অংশ আমরা দেখাচ্ছি ছবিতে। তাহলে আমাদের কানের বাহিরের অংশের দেখতে অনেকটা ফানেলের মতো। তো শব্দটা মূলত কানের ভিতর দিয়ে প্রবেশ করে। যখন এই শব্দটা এই ছিদ্রপথ দিয়ে প্রবেশ করে এবং শেষ প্রান্তে গিয়ে একটা পাতলা পর্দা, কানের একটা পাতলা পর্দা আছে, সেই পর্দার গিয়ে আঘাত হানে বা সেই পর্দায় গিয়ে পৌঁছায়। আর ওই পর্দাটাকে বলা হয় মূলত কি কানের পর্দা। আর এই পর্দা একটি গুরুত্বপূর্ণ কাজ করে। তাহলে এই কানের ভিতরে যে অংশটা আছে, তার ভিতরে যে পর্দাটা আছে, সেটা একটা গুরুত্বপূর্ণ কাজ করে। কাজটি হলো শব্দের কম্পন কানের পর্দাকে কি করে কাঁপায়। তাহলে এইখান থেকে যে শব্দটা শুনবে, তাহলে এই কান দিয়ে যে শব্দটা শুনবে সেই শব্দটা কানের পর্দাকে কি করবে, কাঁপাবে, এবং কাঁপানোর ফলে সেটা কানের ভিতরের অংশে পৌঁছায় এবং সেখান থেকে মস্তিষ্কে গিয়ে পৌঁছায়। আর তখনই আমরা কোনো একটা শব্দ যদি কেউ বলে, তখনই আমরা এই শব্দটা শুনতে পাই। তাহলে কেউ একটা কথা বললে তখনই আমরা মূলত কি শুনতে পাই। তো এটার জন্য তোমাদেরকে আমি একটা পরীক্ষা দেখাতে পারি। তোমাদের বইয়ে এইরকম একটা চিত্র আছে, যে একটা ক্যান নিলাম টিনের। এই ক্যানের ভিতরে আমরা কি করলাম, আমাদের ক্যানের দুই পাশে যে টিনের টিনের অংশগুলো আছে সেগুলো ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর পরবর্তীতে দোনো মুখ খালি করে ফেললাম এবং এক মুখে আমরা রাবার
বা বেলুন নিয়ে সেই বেলুনের একটা অংশ পুরাটা কি করলাম, ক্যানের অপর প্রান্ত পর্যন্ত নিয়ে আসলাম। নিয়ে এসে বেলুনটাকে এভাবে বেঁধে দিলাম। বেঁধে দেওয়ার পর পরবর্তীতে যখন তার উপরে আমরা কি করলাম, দুটো তিনটা চালের চাল দিতে পারি বা গম দিতে পারি। তো দুই তিনটা গমের দানা, চালের দানা দিলাম আমরা এখানে। তাহলে বেলুনটা কিন্তু এখানে টান টান করে রাখা আছে। তাইলে এবার যখন তুমি তোমার কোনো বন্ধুকে বললা যে তুমি এখানের ভিতর শব্দ করো, তাহলে এই ক্যানের ভিতরে কী করলো, সে শব্দ করলো। তাহলে ক্যানের অপর মুখে যখন সে শব্দ করে তখন দেখা যাবে যে এই যে গমের দানাগুলো আছে তখন কি করবে, সেগুলো লাফাতে থাকবে। তো এইখানে তো জাস্ট ছবি বোঝানোর জন্য হয়তো বোঝানো, কিন্তু যদি আসলে প্র্যাকটিক্যালি জিনিসটা করাতে পারতাম তাহলে এই জিনিসটা বেশি ভালো হতো। তো যখন গমের দানাগুলো লাফায়, তাহলে গমের দানাগুলো বা চালের দানাগুলো কেন লাফাবে? লাফানোর একটাই উদ্দেশ্য হচ্ছে যে কি, যে শব্দের সৃষ্টি। এইখানে যখন তুমি আওয়াজ করবা এই ক্যানের অপর প্রান্তে, তখন শব্দের কম্পনের ফলে বেলুনের কম্পন সৃষ্টি হয়, যার কারণে গমের দানা বা চালের দানাগুলো লাফায়। তো আমরা কিভাবে শুনতে পাই, আশা করি তোমরা সেটা বুঝছো। এবার আসো শ্রাব্যতার সীমা। শ্রাব্যতার সীমা কাকে বলে বা শ্রাব্যতার সীমা বলতে কি বুঝি, আজকে আমরা এই বিষয়টা নিয়ে আর একটু বিস্তারিত আলোচনা করব। তো এই আলোচনার পর্বে আমরা কোন শব্দ অনেক সময় শুনি, কোন শব্দ আবার শুনি না। তা আমরা অনেক সময় অনেক শব্দ শুনি, আবার অনেক সময় অনেক শব্দ শুনি না। তাহলে যে শব্দ প্রতি সেকেন্ডে মানে 20টি কম্পন, কয়টি কম্পন, 20টি কম্পন দেয় বা সৃষ্টি করে, বা 20টির কম শব্দ সৃষ্টি করে, তাহলে যে শব্দ প্রতি সেকেন্ডে 20টি কম্পন দিয়ে সৃষ্টি হয়, তা আমরা শুনতে পাই না। তাহলে এই রকম যে শব্দ, তাহলে 20টির কম কম্পন দিয়ে যে শব্দটা তৈরি হয় সেই শব্দটা আমরা মূলত শুনতে পাই না। আর এই ধরনের শব্দকে বলে শ্রুতিপর্ব শব্দ। তাহলে আবার অনেক সময় বেশি কম্পনের ফলে যে শব্দ হয় বা যে শব্দটা সৃষ্টি হয় সেই শব্দটাও আমরা শুনতে পাই না। তাহলে 20টির কম কম্পন যেগুলো হবে সেই ধরনের শব্দ আমরা মানুষেরা শুনতে পাই না। আবার যে দেখা যাচ্ছে যে অনেক শব্দ আছে যেগুলো অনেক উপরে কম্পন হয়, মানে অনেক বেশি কম্পন হয়। যেমন যে সকল শব্দ প্রতি সেকেন্ডে 20,000টি কম্পন দিয়ে সৃষ্টি হয়, আমরা মূলত যেটা 20,000টা আছে, 20,000টা কম্পন দিয়ে যে শব্দটা সৃষ্টি হবে আমরা সেই শব্দটাও শুনতে পাবো না। তাহলে সেই শব্দটা আমরা যদি শুনতে না পাই, তাহলে সেই শব্দকে একটা নাম আছে, সেটা হলো যে শব্দ দিয়ে সৃষ্টি হয় সেই শব্দকে, সেই শব্দ আমরা শুনতে পাই না। আর এই শব্দকে বলা হয়, কি বলা হয় বলতো? সেই শব্দকে বলা হয় শ্রুতি,
উত্তর শব্দ। তাহলে 20,000টি মানে 20,000টি কম্পন দিয়ে যে শব্দটা তৈরি হবে সেই শব্দটাও আমরা শুনতে পাই না। আবার যে শব্দটা 20টি কম্পনের চেয়েও কম মানে কম্পন দিয়ে তৈরি হবে আমরা সেই ধরনের শব্দগুলো শুনতে পাই না। তাহলে 20টির কম যে শব্দটা কম্পন তৈরি করে তাহলে যে শব্দটা সেই শব্দটাকে আমরা বলি শ্রুতি পর্ব শব্দ। এবং আর যেটা 20,000-এর উপর কম্পন দিয়ে তৈরি সেই শব্দটাকে আমরা বলবো শ্রুতি উত্তর শব্দ। তাহলে আমরা 20 এবং 20,000, 20-এর নিচে এবং 20,000 এর উপরে আমরা এই শব্দগুলো কি করতে পারি না, শুনতে পাই না। তাহলে প্রতি সেকেন্ডে যে শব্দগুলো আসলে তৈরি হয়, প্রতি সেকেন্ডে যে শব্দগুলো আমরা এক সেকেন্ডে মনে করো 20টা হতে পারে, 30টা হতে পারে, বা 10,000 হতে পারে, বা 20,000 হতে পারে। তাহলে যে শব্দটা তৈরি হয় বা যে কম্পনটা তৈরি হয়, তাহলে প্রতি সেকেন্ডে যদি কোনো শব্দ যতটা কম্পন দেয় বা সৃষ্টি করে, তাহলে কম্পন সৃষ্টি করে তাকে বলা হয় কম্পাঙ্ক। তাহলে প্রতি সেকেন্ডে কোনো শব্দ যতটা কম্পন দেয় বা যতগুলো কম্পন সৃষ্টি হয় বা সৃষ্টি করে তাকে বলা হয় কি, কম্পাঙ্ক। তাহলে এবার আসো যে আমরা মানুষ যারা আছি, আমরা মানুষেরা কিভাবে শুনি বা কোন শব্দটাকে শুনি। তাহলে যে সকল শব্দ প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে 20 থেকে 20,000 এর মধ্যে কম্পন দিয়ে সৃষ্ট সেই সকল শব্দ আমরা মানুষেরা শুনতে পাই। তাহলে 20 থেকে 20,000 হার্জের ভিতর যে শব্দগুলো তৈরি হবে মূলত আমরা সেই শব্দগুলো কি করতে পারবো, শুনতে পাবো। কিন্তু 20-এর নিচে মানে 20 হার্জের নিচে এবং 20,000 হার্জের উপরে যে শব্দগুলো হয় তাহলে আমরা মানুষেরা সেই শব্দগুলো শুনতে পাই না। তাহলে 20 হার্জ, আর এখানে কম্পাঙ্কের একক হচ্ছে কি হার্জ, যাকে এইচ দিয়ে আমরা উল্লেখ করলাম। তাহলে এটা হচ্ছে কি হার্জ, তাহলে এটা হচ্ছে কি হার্জ। তাহলে এটা হচ্ছে কম্পাঙ্কের একক। কার একক? কম্পাঙ্কের একক। তাহলে 20 হার্জের কম, 20 হার্জের কম এবং 20,000 হার্জের বেশি। তাহলে 20 হার্জ এবং 20,000 হার্জের বেশি, কম এবং বেশি। তাহলে 20 হার্জের কম এবং 20,000 হার্জের কম বেশি, 20,000 হার্জের বেশি যে কম্পাঙ্ক দ্বারা যে শব্দগুলো তৈরি হয় মূলত আমরা সেই শব্দগুলো শুনতে পাই না। তাহলে 20 হার্জ থেকে 20,000 হার্জ, তাহলে 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে যে শব্দগুলো কম্পাঙ্ক তৈরি হবে মূলত আমরা সেই শব্দগুলো মানুষেরা শুনতে পাবো। তো এই যে 20 থেকে 20,000 হার্জ, আর আমাদের মানুষদের শ্রাব্যতার সীমাও হচ্ছে যে 20 থেকে 20,000 হার্জ। তাহলে এইটা কার সীমা? এটা হচ্ছে মানুষের শ্রাব্যতা সীমা। মানে 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে যে শব্দগুলো উৎপন্ন হবে আমরা মানুষেরা সেই শব্দটা শুনতে পারবো। আর এইটাই আমাদের মানুষদের কি সীমাবদ্ধতা।
তাহলে কিছু কিছু শব্দ আছে যে 20,000 হার্জের উপরে যে শব্দগুলো আছে, ধরো 20,000 হার্জের উপরে যে শব্দগুলো আছে, এই শব্দগুলো মানুষ শুনতে পারে না। তাহলে 20,000 হার্জের উপরের শব্দগুলো বিভিন্ন ধরনের প্রাণী, যেমন কুকুর, গরু, এই জাতীয় প্রাণী যারা আছে তারা এই শব্দগুলো কি করে শুনতে পারে। তাহলে মানুষের কানে শ্রাব্য কম্পাঙ্কের সীমা 20 থেকে 20,000 হার্জ, আর এই সীমার মধ্যে কম্পাঙ্কের শব্দকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা শ্রাব্য শব্দ। তাহলে 20 থেকে 20,000 হার্জের মধ্যে যে শব্দটা উৎপন্ন হবে সেটা হচ্ছে মানুষের শ্রাব্যতা সীমা। আর এই ধরনের যে শব্দটা উৎপন্ন হবে বা এই সীমার মধ্যে 20 থেকে 20,000 হার্জের সীমার মধ্যে শব্দের যে উৎপন্ন হচ্ছে, এই শব্দের উৎপন্নের যে কম্পাঙ্ক, সেই কম্পাঙ্কের শব্দটাকে আমরা বলবো কি? শ্রাব্য শব্দ। আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পারলাম। এখন আরেকটা ব্যাপার আসে যে এখানে, তাহলে শ্রাব্যতার সীমা শেষ। তাহলে শ্রাব্যতার সীমা মানুষের ক্ষেত্রে কত? মানুষের ক্ষেত্রে প্রশ্ন যদি আসে যে একটা মানুষ কত কম্পাঙ্কের শব্দ শুনতে পারে, একটা মানুষ সাধারণত 20 থেকে 20,000 হার্জের মধ্যে যে কোনো কম্পাঙ্কে যে শব্দটা তৈরি হবে সেই শব্দটা মানুষ শুনতে পারে। তাহলে এবার আসো সুশ্রাব্য শব্দ। সুশ্রাব্য শব্দ বলতে বোঝা যাচ্ছে আমাদের চারপাশে আমরা নানা রকম শব্দ শুনতে পাই। তাহলে আমরা অনেক ধরনের শব্দ শুনি, যেমন গাড়ির হর্ন, তারপর কেউ গান গাচ্ছে, কেউ চিল্লাচ্ছে, পাখির কলরব, মানুষের হইচই, তারপরে দেখা যায় যে অনেক সময় এই কোলাহল বা কোনো মেশিন, বড় বড় বিমানবন্দরের মেশিন, বড় বড় মেশিনগুলো নেওয়া হয়, সেগুলোর আওয়াজ আছে, বিমানের আওয়াজ আছে, এই ধরনের অনেক আওয়াজ আছে যেগুলো সাইলেন্সার লাগিয়ে কি করা হয়? বন্ধ করে রাখা হয়। কিছু কিছু শব্দ আছে যেগুলো সাইলেন্সার লাগানো যায় না, বা শব্দটা যাতে প্রকাশ না পায় এই ধরনের কোনো ব্যবস্থা অনেক সময় করা যায়, সম্ভব হয় না। তাহলে যে সকল শব্দ শুনলে আনন্দদায়ক, সুখকর বা ভালো লাগে। তাহলে যে সকল শব্দ শুনলে আনন্দ, সুখকর বা ভালো লাগে সেই শব্দকে আমরা বলবো সুশ্রাব্য শব্দ। তাহলে সুশ্রাব্য শব্দ যেটা শুনতে আমাদের কাছে ভালো লাগে। তাহলে যে সকল শব্দ শুনতে আমাদের ভালো লাগে, যেমন এইখানে তোমাদেরকে একটা ছবি দেখিয়েছিলাম যে একজন মহিলা গান গাচ্ছে, একজন লোক কি হতেছে সেতারা বাজাচ্ছে, আর একজনের তবলা বাজাচ্ছে। তাহলে যে সকল শব্দ শুনতে আমাদের কাছে ভালো লাগে, বা পাখির আওয়াজ আমাদের শুনতে ভালো লাগে, বা দেখা যাচ্ছে যে কেউ আস্তে আস্তে কথা বলে তোমাকে ডাকতে, সেটাও ভালো লাগতে পারে। এরপর বাঁশির সুর, হারমোনিয়াম বাজানো, তারপরে এই ধরনের যে শব্দগুলো আছে, এই শব্দগুলো মানে এই হারমোনিয়াম থেকে যে শব্দটা উৎপন্ন হয় আমাদের কাছে সেই শব্দটা অনেক ভালো লাগে। তারপর সেতারা বাজালে যে আওয়াজটা হয় সেটা আমাদের কাছে ভালো লাগে, তবলা বাজালে যে আওয়াজটা হয় সেই শব্দটাও আমাদের কাছে ভালো লাগে। তাহলে এই ধরনের শব্দগুলো হচ্ছে কি? সুশ্রাব্য শব্দ বা সুরেলা। তো প্রশ্ন অনেক সময় আসতে পারে সুশ্রাব্য শব্দ কি বা সুরেলা কি? তো সুরেলার অপর নাম হচ্ছে সুশ্রাব্য শব্দ। তো এবার আমরা সুশ্রাব্য শব্দ আমরা বুঝছি আশা করি। তো এবার চিত্র একটু দেখাই তোমাদেরকে। দেখো এখানে যে চিত্রটা দেখতেছো, ছেলেটা কানে হাত দিছে। তাহলে ছেলেটা যখন কানে হাত দিছে তার মানে হচ্ছে কি এখানে অনেক আওয়াজ হচ্ছে, বা এই লোকটা দেখা যাচ্ছে কি এখানে কার্টুনের মতো করে দেখানো হচ্ছে যে এখানে এই লোকটা কানে হাত দিয়ে রাখছে, এখানে অনেক নয়েজ বা আওয়াজ তৈরি হচ্ছে যেগুলো মানুষের বা এই কার্টুনগুলো সহ্য হচ্ছে না। জাস্ট এটা তো একটা চিত্রকর্ম। জাস্ট মানুষ হিসেবে চিন্তা করো যে আমাদের এই শব্দগুলো অনেক সময় আমাদের ভালো লাগে না, বিধায় আমরা কানে হাত দিই। তাহলে কানে যখন হাত দিই তখন আমাদের কাছে কি হয়? এটার খারাপ লাগে, বা এইখানে যে কার্টুনটা
কার্টুন ছবিটা দেখাচ্ছি যে এখানে আওয়াজ হচ্ছে, আওয়াজের কারণে কি হচ্ছে, লোকটার এতই বিরক্ত লাগতেছে যে সে দাঁত সব বের করে দেখা দিচ্ছে, বা বিরক্তকর অবস্থা তার চেহারা শুরুতে আমরা দেখতেছি। তাহলে এইভাবে এইভাবে যে শব্দগুলো তৈরি হয় সেগুলোর একটা নির্দিষ্ট কি আছে, নাম আছে। তাহলে কানের পর্দার কাছে গিয়ে যদি আমরা দেখি যে এইভাবে কেউ যদি কথা বলে, জোর সোরে কথা বলে বা কোনো কিছু লাউড স্পিকার বাজিয়ে দেয়, তখন আমাদের কাছে নিশ্চয় কি সেটা সুশ্রাব্য শব্দ হবে না, এটা সুশ্রাব্য শব্দ হবে না। তাহলে এটা কি ধরনের শব্দ হতে পারে তোমরা বলো তো দেখি। তো এই ধরনের শব্দটা আমাদের কাছে কি মোটেও কি গ্রহণযোগ্যতা আছে না নাই? আমাদের কাছে মোটেও গ্রহণযোগ্যতা এই ধরনের শব্দের নেই। তো আমরা যদি দেখি তাহলে এই যে আমাদের পরবর্তী বিষয় হচ্ছে কি নয়েজ। তোমাদেরকে যে ছবিগুলো দেখিয়েছি এই ছবিগুলো থেকে আমরা এই নয়েজের সংজ্ঞা দিতে পারি। তাহলে যে নয়েজ কাকে বলে, বা গোলমাল। নয়েজের অপর নাম কি? গোলমাল। তাহলে নয়েজ বা গোলমাল কাকে বলে? তাহলে যে সকল শব্দ শুনতে কষ্ট লাগে, যন্ত্রণাদায়ক ও বিরক্তিকর, তাহলে যে সকল শব্দ আমাদের শুনতে আমাদের কাছে খারাপ লাগে এবং যে সকল শব্দ যন্ত্রণাদায়ক এবং যে সকল শব্দ বিরক্তকর, সেই সকল শব্দকে আমরা বলতে পারি কি এই রকম শব্দ, বা সেই সকল শব্দকে আমরা বলতে পারি এই রকম শব্দকে নয়েজ বা গোলমাল বলে। তো প্রশ্ন আসতে পারে নয়েজ কাকে বলে, বা শব্দ এবং নয়েজের মধ্যে পার্থক্য কি, এই ধরনের অনেক সময় কি আসে প্রশ্ন আসতে পারে 2 নম্বর। তাইলে আমরা আশা করি শব্দ কাকে বলে, নয়েজ কাকে বলে সেটা সংজ্ঞা দিব, এরপরে উদাহরণ দিব যে শব্দের উদাহরণ হতে পারে হারমোনিয়ামের, তারপর বাঁশির আওয়াজ, তারপরে এখানে নয়েজের ক্ষেত্রে আমরা উদাহরণ দিতে পারি যে প্যারাক ঠেকার আওয়াজ। তাহলে এখানে যে চিত্রগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম কিছুক্ষণ আগে, এই চিত্রগুলোতে আমরা যে চিত্রটা দেখালাম, তাহলে লোকটা কি হলো, বিরক্তকর অবস্থায় হলো। তাহলে যে আওয়াজটা তার কানে এসে পৌঁছাচ্ছে তখন সে কি হচ্ছে, বিরক্তি বোধ করতেছে, বা তার কাছে যন্ত্রণা লাগতেছে, বা শুনতে তার কষ্ট হচ্ছে। তাহলে এই ধরনের শব্দগুলো মূলত কি হচ্ছে, এই ধরনের শব্দগুলোকে আমরা বলতে পারি নয়েজ বা গোলমাল। তাহলে এই ধরনের শব্দগুলোকে আমরা কি বলতে পারি, নয়েজ বা গোলমাল বলতে পারি। আশা করি নয়েজ এবং শব্দ সম্পর্কে আমরা মোটামুটি ধারণা পেয়েছি। এবার আসো আমাদের শব্দ দূষণ। তাহলে এবার আমরা আলোচনা করব কি শব্দ দূষণ। তাহলে শব্দ দূষণ তো আমরা শব্দ দূষণ সম্পর্কে মোটামুটি নিজেরা অনেক কিছুই জানি। তাহলে এখানে আমি তোমাদেরকে ছবিগুলো দেখাচ্ছি, যে ছবিগুলো দেখাচ্ছি তোমরা আশা করি দেখতেছো, যে কানে হাত দিয়ে দিল, এখানে ওই বাচ্চাগুলো কানে হাত দিয়ে দিছে। তো এই লোকটা কি করলো, এখানে সে অতি উচ্চ মাত্রায় শব্দ হওয়ার কারণে কানে হাত দিতে বাধ্য হলো। বা অনেক সময় আমরা আমাদের নির্মাণ শিল্প যেগুলো আছে সেগুলোর ইট ভাঙে যেসব ধরনের যন্ত্রপাতি আছে সেই যন্ত্রপাতির সামনে গেলে আমাদের অনেক সময় কি হয়, এভাবে কানে হাত দিতে, কারণ এত আওয়াজ হয় যে আমরা কানে অনেক সময় কি শুনতে পাই না, বা আমাদের কাছে ভালো লাগে না। তাহলে নর্মালি আমরা দেখি যে বায়ুতে যেসব উপাদানগুলো থাকার দরকার সেগুলো যদি না থাকে, তাহলে সেই উপাদান যদি না থাকে তাহলে আমরা সেই ধরনের বায়ুকে বলবো কি বায়ু দূষণ। তাহলে যা থাকা উচিত ছিল সেটা নাই, তাহলে অন্য যদি সেটা না থেকে অন্য কিছু থাকে, তাহলে যেমন মনে করো যে পানিতে যে উপাদানগুলো থাকার দরকার, মানে একটা ফ্রেশ পানি যে আমরা খাওয়া দাওয়া করি সেই পানিতে যদি যে উপাদানগুলো থাকার দরকার সেগুলো ছাড়া যদি অন্য কোনো উপাদান থাকে তখন কি সেই পানিটা খাওয়া যাবে? যেমন মনে করো পানিতে আমরা জানি পানি হচ্ছে কি H2O পানি, তাহলে পানির সংকেত এটা। তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন 2 অণু
হাইড্রোজেন এবং 1 মোল অক্সিজেন মিলে কি হচ্ছে, পানি উৎপন্ন হচ্ছে। তাহলে পানি ভাঙলে এখানে দেখাচ্ছে কি, এখানে অক্সিজেন এবং হাইড্রোজেনের যোগ, এখানে কি আছে, মিশ্রণ আছে। তাহলে পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে গঠিত হয়। তাহলে এই পানির সাথে যদি আমি দেখি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করে দিই, তাহলে তখন সেই পানিটা কি আমাদের খাওয়ার যোগ্য হবে? না, সেই পানিটা আমাদের খাওয়ার যোগ্য হবে না। বা পানিতে যদি H2O সাথে আমরা যদি কার্বন বিক্রিয়া করি, কি করি, কার্বনের সাথে কার্বন সংযুক্ত করি, তাহলে সেই কার্বনটা কি, কার্বন আমাদের খাওয়ার জিনিস নয়। বা কার্বনের জায়গায় যদি নাইট্রোজেন দিই, নাইট্রোজেন যুক্ত করি, তাহলে সেই পানিটাও কি আমরা খেতে পারবো না। হ্যাঁ, তবে আমরা পানির সাথে যদি আমরা কি করি, সোডিয়াম ক্লোরাইড দিই, লবণ সম্পৃক্ত করি, তাহলে সামান্য পরিমাণ লবণ দিলে সেটা আমরা খেতে পারবো। কিন্তু মূলত পানিতে যে উপাদান থাকে সেই উপাদানগুলোর সাথে যদি বাড়তি কোনো উপাদান যুক্ত করা হয় যেটা উপযুক্ত না, তাহলে তখন সেই পানিটা কী হতে পারে, আমাদের খাওয়ার যোগ্য হতে পারে না। তখন পানিটা আমরা ফেলে দিতে হয়। বা পানির সাথে খারাপ কোনো দ্রব্য যেগুলো মিশে, তাই পানিকে কী করতে পারে, দূষিত করতে পারে। ঠিক একইভাবে শব্দটাও কী হয়, দূষিত হয়। তাহলে শব্দটা কীভাবে দূষিত হয়, যদি অতিরিক্ত আমাদের চারপাশে যেরকম আমরা অনেক সময় অতিরিক্ত শব্দ শুনি, তাহলে যেমন অনেক বিয়ে বাড়িতে অনেক জোরে সাউন্ড বাজিয়ে গান শুনতেছে, তাহলে আশেপাশের লোকগুলো নিশ্চয় কি ভালো লাগতেছে না, আসলে আশেপাশের লোকগুলো ভালো লাগবে না। তাহলে অতিরিক্ত শব্দ তৈরি হয়। তাহলে এই যে এখানে অতিরিক্ত শব্দ তৈরি হয়, তাহলে সেই ক্ষেত্রে তাহলে এইখানে যে শব্দটা অতিরিক্ত হওয়ার কারণে লোকটা কি করলো, কানে হাত দিল। তাহলে বায়ুতে বা পরিবেশে যদি অতিরিক্ত বা অবাঞ্ছিত শব্দ থাকে, তখন তাকে আমরা বলি শব্দ কি, দূষণ। তাহলে আমরা শব্দ দূষণের আশা করি সংজ্ঞাটা চিত্রের মাধ্যমে তোমাদেরকে বুঝাতে পারলাম। তারপর আবার তোমাদেরকে লিখে দিচ্ছি যে পরিবেশে যদি অতিরিক্ত বা অবাঞ্ছিত শব্দ বিদ্যমান থাকে, তখন তাকে বলি শব্দ দূষণ। তাহলে শব্দ দূষণের কারণগুলো হলো কি কি? শব্দ দূষণের কারণ আমরা কি কি জানি? আমরা জানি শব্দ দূষণের অনেকগুলো কারণ, তার ভিতরে কিছু একটা হলো গাড়ির শব্দ, গাড়ির জোরে হর্ন বাজানো, তারপরে হতে পারে যে পটকা বা বিস্ফোরণ, বোমা ফাটার শব্দ। তাহলে পটকা বা বোমা ফাটার শব্দ, এগুলো কি করতে পারে, বায়ুকে, এই পরিবেশকে কি করতে পারে, শব্দকে দূষণ করতে পারে। তাহলে আমরা আশা করি আমাদের এই শব্দগুলো আমরা শুনি। আবার সামনে আমাদের কোরবান, মাইকের আওয়াজ বা নির্মাণ কাজে যে শব্দগুলো আছে সেগুলো, বা উচ্চ স্বরে রেডিও বা টেলিভিশন চালানো, এগুলো হচ্ছে কি শব্দ দূষণের মূল কারণ। এবং শব্দ দূষণ হলে কি কি আমাদের ক্ষতি হতে পারে? শব্দ দূষণ হলে আমাদের কি ক্ষতি হতে পারে আমরা একটু দেখি। শব্দ দূষণের ফলে ক্ষতি। তাহলে শব্দ দূষণের ফলে ক্ষতি মানে কি ক্ষতি হতে পারে? তাহলে আমাদের চারপাশে যে শব্দগুলো তৈরি হয় তার কারণ আমাদের কি করতে পারে, এক, স্বাস্থ্য ক্ষতি হতে পারে, স্বাস্থ্য সমস্যা, স্বাস্থ্য সমস্যা সৃষ্টি হতে পারে, অনিদ্রা, মাথা ব্যথা, উচ্চ রক্তচাপ, বা অনেক সময় কি হয়, যদি আমরা অতিরিক্ত শব্দের কাছাকাছি থাকি,
তাহলে আমরা অনেক সময় কানে কম শুনতে পাওয়া বা না শোনা, বা কানে একেবারে না শোনা বা কম শুনতে পাওয়া। তাইলে স্বাস্থ্য শব্দ দূষণের ফলে আমাদের এই 5টা ক্ষতি কনফার্ম হয়ে থাকে। তো এছাড়া আরও অন্যান্য ক্ষতি হয়, তো আমরা এই 5টাকে তোমাদের সুবিধার জন্য লিখে দিলাম যে আসলে শব্দ দূষণের ফলে কি কি ক্ষতি হতে পারে। যদি প্রশ্ন আসে তখন আমরা এগুলো লিখে দিতে পারবো। এবার আসো শব্দ দূষণ রোধ। তাহলে শব্দ দূষণ রোধটা আমরা কিভাবে করতে পারি সেটা একটু আলোচনা করি। তাহলে শব্দ দূষণ রোধ, মানে আমাদের চারপাশে যে শব্দগুলো হয় সেই শব্দগুলোকে কিভাবে আমরা রোধ করতে পারি বা নিয়ন্ত্রণ করতে পারি। তাহলে আমরা সবগুলো শব্দকে আশা করি নিয়ন্ত্রণ করতে পারবো না, তবে আমরা যদি কলোনি আকারে বা আবাসিক কোনো পরিবেশে থাকি তখন সেই ক্ষেত্রে আমরা আমাদের প্রেক্ষাপটে বা আমরা যে এলাকায় বসবাস করি সেই এলাকার প্রেক্ষাপটে আমরা কিছু হয়তো বা নিয়ন্ত্রণ করতে পারি। তাহলে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি? এক, নয়েজ সৃষ্টিকারী। নয়েজ সৃষ্টিকারী সবকিছুকে এলাকার বাহিরে রাখতে হবে। তারপর 2 নম্বর হচ্ছে নয়েজ সৃষ্টিকারী কোনো কলকারখানা আবাসিক এলাকায় স্থাপন করা যাবে না। তাহলে আওয়াজ যেসব কলকারখানা বেশি আওয়াজ হয় সেই ধরনের কলকারখানাগুলো এলাকাতে স্থাপন করতে না দেওয়া বা বাধা দেওয়া। তাহলে নয়েজ সৃষ্টিকারী কোনো কারখানা আবাসিক এলাকায় স্থাপন করতে না দেওয়া। এরপরে হতে পারে যে যানবাহন যেগুলো আছে, গাড়ি ঘোড়া যেগুলো আছে, যেগুলো উচ্চ আওয়াজ করে সেই ধরনের যানবাহনগুলোতে সম্ভবত কম বাজতে দেওয়া, মানে হর্নের যতটা সম্ভব কম বাজাতে হবে। তারপরে কি হতে পারে যে যানবাহনের হর্ন যতটা সম্ভব কম বাজাতে হবে। তো সেটার জন্য আমাদেরকে ওই গাড়ি বা গাড়ির যিনি মালিক তাকে আমাদের অনুরোধ করতে হবে এবং তাদেরকে আমাদের বুঝাতে হবে। তারপর হচ্ছে কি যে রেডিও টেলিভিশন আছে সেগুলো উচ্চস্বরে না বাজানো। রেডিও টেলিভিশন ও অন্যান্য যে সামগ্রী যেগুলোতে আওয়াজ হয়, স্পিকার সেই বা বাদ্যযন্ত্র উচ্চ শব্দে না বাজানো। আর আরেকটা কথা হচ্ছে যে এগুলো তো আমরা করতে পারি, এছাড়াও আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের বাসার বা বাড়ির আশেপাশে বা এলাকার আশেপাশে বা এলাকার রাস্তায় আমরা যে রাস্তা দিয়ে হাঁটাচলা করি বা বাড়ির আশেপাশে কি করতে পারি? আমরা গাছপালা লাগাতে পারি। কি করতে পারি? গাছপালা লাগাতে পারি। তাহলে রাস্তার বা ঘর বাড়ির আশেপাশে কি করতে পারি? আমরা গাছপালা লাগাতে হবে। কারণ গাছপালা লাগালে কি হবে? শব্দ কম হবে। তাহলে রাস্তায় বা ঘরের আশেপাশে গাছপালা, অতিরিক্ত গাছপালা লাগালে কি হবে?
যে আমাদের শব্দ যেটা বাইরে থেকে আসে আমাদের ঘরে প্রবেশ করবে সেই শব্দটা আর আসবে না। তো এইভাবে আমরা আমাদের কি করতে পারি, শব্দ দূষণ রোধ করতে পারি। এই আমি আজকে তোমাদেরকে 5টা মোটামুটি পয়েন্ট দিলাম, আশা করি তোমরা সেগুলো ভিডিও থেকে দেখবা এবং লিখে রাখবা। আর তো এই গেল আমাদের আজকের বিষয়। তাহলে আমরা কিভাবে শব্দ শুনি, শ্রাব্যতার সীমা, সুশ্রাব্য এবং নয়েজ এবং শব্দ দূষণ এবং শব্দের দূষণের রোধ। তো আমাদের এই মূলত 4টা টপিক্সের ভিতর আমরা আলোচনা করলাম মূলত। আরও অনেক বিষয়গুলো আমরা যেগুলো আমরা লিখিনি সেগুলো আমরা সম্পৃক্ত বিষয়গুলো আলোচনা করলাম। আশা করি তোমরা ক্লাসটা মনোযোগী হবা আর যত সম্ভব পারো এই অধ্যায়গুলো নিয়ে বসার সময় অবশ্যই যদি সম্ভব হয় এই ভিডিওটা ডাউনলোড করে নিও বা তোমাদের ভিডিওটা দেখে যখন পড়বা ইনশাল্লাহ আশা করি তোমাদের পড়াটা কাজে লাগবে। তো এই বলে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।